গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 9 তারিখ, মঙ্গলবার দিন। তো সকাল এখন ঘড়িতে ওই 7টা মতোই বেজেছে, আর এখানে আলু ভাজাটা তো হচ্ছে তোমরা দেখলে। আর এখানে রান্নার একটু ব্যবস্থা আমি করে ফেলেছি বলতে এই চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, বাঁধাকপি কেটে ধুয়ে রেডি করেছি এবং আলুটাও। আর আজকে না আর আদা কুচিয়ে বাটতে ইচ্ছা করছে না, ফ্রিজে মশলা করা নেই, এবং এই সমস্ত দিনের জন্যই আমি এই জিঞ্জার পেস্টটা এনে রাখি, আদা রসুন দুটোরই এনে রাখি। আর এই মাদার সেটটা না ভীষণ ভালো হয়, সেই কারণেই আনি। তো সেটা দিয়ে আজকে করে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি চা, কারণ আগামীকাল 10 তারিখ টুবলুর স্কুল খুলছে। তো স্কুল খুলে গেলে সকালবেলা ওরকমভাবে বসে চা খাওয়া তো আর হবেই না, সেজন্য আজকের দিনটাতে ভাবলাম তিনজনে মিলে একসাথে বসে চা খাই, আর একটুখানি যেরকম চায়ের আড্ডা আমাদের বসে, সেটা আজকের দিনের জন্য মিস করা কিছুতেই যাবে না। তো চলো, তার সাথে এই ক্রিম ক্রেকার বিস্কুটের ছোট একটা প্যাকেট ছিল, সেটা নিয়ে নিয়েছি। চাটা খাওয়ার জন্য যাতে বেশ কিছুটা সময় দিতে পারি, তার জন্যই রান্নার কাজ কিছুটা এগিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, এখানে আজকে বাঁধাকপির তরকারিটা না চিংড়ি মাছ দিয়ে করব। ফ্রিজে জানো তো মাছের মাথা ছিল, তো তোমাদের আগেও বলছিলাম যে মাছের মাথা দিয়ে কোনো তরকারি খেতে খুব একটা ভালো লাগে না এখন, আগে যদিও এটা আমি ভীষণই ভালোবাসতাম। তো সেই কারণে এই চিংড়ি মাছ অল্প একটু ছিল, গতকাল দিন চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে যে তরকারিটা করি সেটা করেছিলাম। তো গতকাল তো ভিডিও করিনি, তো কিছুটা চিংড়ি মাছ না রেখে দিয়েছিলাম যে অল্প একটু বাঁধাকপি দিয়ে করব বলে। আর এখানে জানো তো মশলা যেহেতু করিনি, একটু লঙ্কা বাটা ছিল, সেই লঙ্কা বাটাটার সাথে আদা বাটা যেটা পেস্ট কিনে নিয়ে এসেছি সেটা, তার সাথে একটু টমেটো সস, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি, সমস্ত কিছু মিশিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর তোমাদের বললাম না এই মাদার্সের যে মশলাটার কথা, আমি না আরও 2-1টা কোম্পানির আগে ইউজ করে দেখেছি। আদা রসুনে কীরকম একটা অন্য ধরনের স্মেল থাকে, যেটা আমার ভালো লাগে না, কিন্তু এই মাদার্সেরটাতে সেটা থাকে না, এবং ভীষণই ভালো, মানে একদমই বোঝা যায় না কিছু অসুবিধা। তবে হ্যাঁ, এগুলো কিছু না কিছু প্রিজারভেটিভ তো অবশ্যই দেওয়া থাকে, সে কারণে রোজ দিন ব্যবহার করা অবশ্যই উচিত নয়। কিন্তু যখন এরকম হয়, একটু তাড়াহুড়ো থাকে বা হয়তো ইচ্ছা করছে না, সেই সমস্ত দিনের জন্য কিন্তু এটা খুবই সুবিধা। তো আজকে যেহেতু আমার আদা কুচিয়ে রাখা নেই ফ্রিজে, বা বেটে রাখাও নেই, সেই কারণে এইটা দিয়েই করে নিলাম। তো ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি শাক ধুতে। মেথি শাক ভিজিয়ে রেখেছিলাম, আর এই শাক ধোয়াটা যে কতখানি টাইমের ব্যাপার, মানে কতবার করে ধুচ্ছি, তাতেও কিন্তু মানে ময়লা যেন পরিষ্কারই হচ্ছে না। কিন্তু তবুও যত অসুবিধাই হোক, শাক খেতে আমরা ভীষণ ভালোবাসি সবাই, তো সেই জন্য সময় লাগলেও কিছু করার নেই। তো যাই হোক, ওইদিকে শাকটা বেশ কিছুটা ধুয়ে দিকে আবার দেখতে এলাম বাঁধাকপিটা কতটা হয়েছে। তো বাঁধাকপি প্রায় হয়েই গেছে, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এদিকে শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর একটু বেগুন দিয়ে করব আজকে মেথি শাকটা, ওই রসুন ফোড়ন দিয়ে বেগুন দিয়ে। তোমরা মেথি শাক আর কীভাবে রান্না করো আমাকে বলো তো, আমিও তাহলে একটু চেঞ্জ করে খেয়ে দেখবো যে অন্য কোনো রকমভাবে করা যায় কি না। যে কোনো রান্নাই দেখবে একটু পাল্টে পাল্টে করলে ভালো লাগে, বা আর কিছু না হোক যদি একটু ফোড়নটাও চেঞ্জ করে দেওয়া যায় না, তাহলে কিন্তু স্বাদ বেড়ে যায়। তো তোমাদের আগে তো আমি ভিডিওতে বলেছি যে আমি মেথি শাক আগে কখনো সেভাবে খাইনি, এই বছরই বলতে পারো খাচ্ছি, কিন্তু বেশ ভালো লাগছে। তো সেজন্যই ভাবলাম এভাবে করি আমি, রসুন ফোড়ন দিয়ে বেগুন দিয়ে, ভালো লাগে খেতে, কিন্তু তবুও অন্যরকমভাবে করলেও হয়তো আরও ভালো লাগতে পারে। মানে দোকানে জিনিসপত্র কিনতে গেলে যেমন হয় না মেয়েদের, বিশেষত শাড়ি কিনতে গেলে, যে একটা হয়তো ভীষণ পছন্দ হয়ে গেছে, তারপরেও আরও 4-5টা না দেখলে সেই পছন্দের জিনিসটা যে সত্যিকারেরই পছন্দের, সেটা কিন্তু নিজের মনকে বুঝ দেওয়া যায় না। তোমাদের সাথে হয় এরকমটা? আমার সাথে কিন্তু ভীষণ হয়, আমার তো মনে হয় কম বেশি সব মেয়েদের সাথেই হয়। এবং যেটা কিনে নিয়ে চলে আসবো, তারপরে বাড়িতে এসেও বারংবার মনে হতে থাকে যে যেগুলো রেখে এলাম সেটাই বোধহয় ভালো। এবং তারপরে যদি কেউ সাথে যায় কিনতে, তাহলে তো তাকে বারংবার প্রশ্নবাণে জর্জরিত করে তুলি যে ভালো কিনা, আমাকে ভালো লাগবে কিনা, ইত্যাদি ইত্যাদি। যদিও জানো তো এই জিনিসগুলো এখন বলতে পারা যায় অনেকটাই কমে গেছে। আগে একটা সময় ভীষণই হতো, এখন না মানে মনে ভাবি যে একটা জামা কাপড় আর কতদিনই বা পরবো। আগে যখন মার সাথে জিনিসপত্র কিনতে যেতাম, এই কথাটা জানো তো মা বলতো, খুব যখন কনফিউজড হয়ে যেতাম যে একটা কিছু কেনা নিয়ে, সেটা কিনলে ভালো লাগবে কিনা, বা বিভিন্ন জিনিস নিয়ে, তখন মা এই কথাটা বলতো যে একটা তো কাপড়ই কতদিনই আর পরবি। আর একটা কথাও মা বলতো, এই কথা প্রসঙ্গে যে কথাটা না বললেই নয়, সেই কথাটা কিন্তু সত্যিই খুব দামি কথা। তো তোমাদের সবসময় আমি একটা কথা বলি না, যে যে কোনো ক্ষেত্রেই জীবনে সংযমটা ভীষণ প্রয়োজন।
তো কিন্তু জানো তো সেটারও একটা ব্যালেন্স থাকা দরকার। সব ব্যাপারেই যে সবসময় তুমি সংযমী হবে, এবং বিশেষত এই কেনাকাটার কথাই বলছি, কিছুই কিনবে না সেটাও আবার ভালো না, আবার প্রচুর কিনছো সেটাও যেমন ভালো না। ওই যে ব্যালেন্স যে কোনো জিনিসেই যেমন প্রয়োজন, কেনাকাটার ক্ষেত্রেও অবশ্যই তাই। তো যাই হোক, যে কথাটা বলবো বলে শুরু করলাম সেটা হচ্ছে, আমার মা একটা কথা বলে যে কোনো জিনিস কেনার পরে যখন আমরা বলি না যে কিনে কি ঠকে গেলাম নাকি জিতলাম, জিনিসটা যদি সত্যিই ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, দাম অনুযায়ী ঠিক হয়, তখন আমরা এরকমটা বলি যে হ্যাঁ তাহলে এটা কিনে ভালোই করেছি। আমার মা একটা কথা বলে, হ্যাঁ সেটা হচ্ছে, কিনলেই ঠকা, না কিনলেই জিত। না কিনলে জিত এই অর্থে যে না কিনলে তো টাকাটা থেকে গেল সেই হিসাবে। তবে হ্যাঁ, ওই যে বললাম যে কোনো জিনিসের ক্ষেত্রে এই ব্যালেন্সটা প্রয়োজন। তো সেটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক, আমরা অনেক সময় কিন্তু অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি, মনে হয় হয়তো খুব প্রয়োজন, কিন্তু হয়তো দেখা গেল কার্যক্ষেত্রে সেই জিনিসটার খুব একটা প্রয়োজনীয়তা নেই। তো যাই হোক, এখানে দেখো পাঁপড় ভাজতে চলে এসছে হেড শেফ। মানে রান্নাঘরে আমি যখন কাজ করব তখন কিছু না কিছু করতে ওর আসতেই হবে। আর আজকের দিনে ওর মন ভীষণ খারাপ, সারা দিনই মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। কেন বলছি তোমাদের, তার কারণ হচ্ছে আগামীকাল 10 তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে। দীর্ঘ 1 মাস ছুটির পরে উনি স্কুলে যাবেন, তার জন্য ওনার মন খুবই খারাপ। কেন যে এটা হয় আমি জানি না, কারণ আমি নিজে স্কুলে যেতে ভীষণ ভালোবাসতাম। এখনও ওর স্কুল শুরু হচ্ছে ভেবে আমার কত আনন্দ হচ্ছে, কিন্তু ওর নেই। ও বাড়িতে থাকতে, বিশেষত আমাদের সাথে থাকতে, নিজের মন মতো খেলতে, মানে ওই আর কি একটু স্বাধীনভাবে থাকতে ভীষণ ভালোবাসে, যেটা স্কুলে গেলে তো একেবারেই হয় না। প্রত্যেক দিন 5টা 6টা করে পিরিয়ডস হয় তার, যে পড়াশোনাগুলো সেগুলো বাড়িতে এসে আবার রেডি করতে হয়। তো ওই আর কি, ওই জন্য মন খারাপ। যাই হোক, এখানে দেখো অনির্বাণের টিফিনও গুছিয়ে ফেলেছি, ওই বাঁধাকপির তরকারি আর এই শাক দিয়ে ও ভাত নিয়ে যাবে আজকে, তো ওটাই এখন রেডি করে দিচ্ছি। আর ওই শীতকাল বলে ভাতটা তো ক্যাসারোলের মধ্যে করে দিই, যাতে একটু হলেও গরম থাকে, যদিও খুব একটা গরম থাকে না, কারণ ওই 2 থেকে আড়াই ঘন্টাই না এই ক্যাসারোলগুলোতে ভাত গরম থাকে, সেক্ষেত্রে খুব একটা গরম থাকে না। তবে হ্যাঁ, টিফিন বক্সে দিলে যেরকম একেবারেই ঠান্ডা হয়ে যায় সেরকম তো হয় না, সেইটুকুর জন্যেই। তো এখানে ওর টিফিনটা ব্যাগে ঢুকিয়েও দিয়েছি, আর এবার আমি ব্রেকফাস্ট করব। আমি রুটি খাচ্ছি, আর ওদের দুজনকে ভাতই দিয়েছিলাম সকালেও, অনির্বাণ ভাত খেয়ে গেছে, টুবলুকেও ভাত দিয়েছিলাম। আর আমি রুটিটা খাচ্ছি, গতকালের রুটি থেকে গেছিলো, তো ভাবলাম সেই রুটিটা কি করব, নষ্ট তো করব না, সেটাই খেয়ে নিই, তাই একটু বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আর এখানে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। তো তোমাদের একটু আগে বলছিলাম না যে কেনাকাটার ব্যাপারে, আসলে আমি রান্নাঘরের জিনিস কিনতে বা ঘর সাজানোর জিনিস কিনতে ভীষণ ভালোবাসি। তো অনেক দিন আগে আমার এরকম একটা কমেন্ট এসেছিল যে তুমি এত জিনিস কেনো, তোমার রান্নাঘরটা তো এইভাবে ভর্তি হয়ে যাচ্ছে, এই ধরনের, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে ভীষণ ভালোবাসি, সেটা তোমরা দেখতে পাও। আর এই প্রসঙ্গে না একটা কথা সত্যি বলার দরকার। দেখবে যে কোনো মানুষের, প্রত্যেকটা মানুষেরই যেরকমই হোক, অল্প হোক বেশি হোক, কিছু না কিছু বাজে খরচ থাকে। তো সেই মানুষটা কীরকম সেটা তার সেই বাজে খরচ থেকেই বোঝা যায়। কেউ প্রচুর বই পড়তে ভালোবাসে বলে বই কেনে, কেউ প্রচুর জামা কাপড় কেনে, সাজগোজের জিনিসপত্র কেনে, কেউ ঘর সাজানোর জিনিস কেনে। মানে এই যে এক্সট্রা যে খরচটা, সেই খরচটাতেই না সেই মানুষটা কীরকম সে মানুষটাকে চেনা যায়। তো আমারও যদি তোমরা বলো অপ্রয়োজনীয়, তাহলে সেই অপ্রয়োজনীয় খরচের প্রসঙ্গ ধরেই বলি, এটার পেছনে না একটা বড় অবদান আমার বাবার। একটু আগে যেমন তোমাদের আমার মার কথা বলছিলাম, আমার মা ভীষণই সংযমী, কিছুই কেনাকাটা সেইভাবে করতে চায় না। আমি আর বাবাই বরঞ্চ জোর জবরদস্তি করে মাকে অনেক কিছু কিনে দিতাম, মা বলতো আমার কিছুই লাগবে না। কিন্তু আমার বাবা কিন্তু ভীষণ শৌখিন, এবং আমার ছোটোবেলার যে সময়টা, সেই সময় আমাদের বাড়িতে এমন অনেক জিনিস ছিল যে জিনিসগুলো হয়তো সেই সময়ের মানুষ ভাবতেও পারবে না। যে সময় হয়তো সাধারণ স্বাভাবিক জীবনযাপন করাটাই হয়তো মানে স্বাচ্ছন্দ্য করার মতো অবকাশ ছিল না, এইটা বলতে চাইছি। সেই সময়ও কিন্তু শখ শৌখিনতার দিকে আমার বাবা নজর দিত, এবং অনেক কিছুই তোমাদের বললাম যেটা আমাদের বাড়িতে ছিল সেই সময় কেউ ভাবতে পারবে না, এই সময়েও অনেকে ভাবতে হবে এই রকম জিনিসপত্র। তো এই শৌখিনতার ব্যাপারটা আমার পুরোপুরি আমার বাবার কাছ থেকে পাওয়া। তো এটা বাজে খরচ না বাজে না ভালো, সেটা আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, যে কোনো ব্যাপারেই সংযমী হওয়া প্রয়োজন, এটা আমি তোমাদের সবসময় বলি, আমি নিজেকেও এটা বলি এবং নিজেও সেটা করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে কিন্তু সন্ধেবেলা কি চলছে বুঝতে পারছো নিশ্চয়ই দেখে। ছেলেকে এখন জুতোর ফিতে বাঁধা শেখাচ্ছি, কারণ ছেলে এটা পারে না। কালকে থেকে ক্লাস 7-এর ক্লাস শুরু, তাই ওর বাবা বলে গেছে যে অবশ্যই জুতোর ফিতে বাঁধাটা তুই শিখবি, কারণ প্রত্যেক দিনই আমি বেঁধে দিই। বলতে পারো আমার জন্যই এতদিন শেখেনি, কারণ ওই আর কি আমি একটু এটা
নিজে করে দিতেই ভালোবাসি। দেখো বড় হয়ে যাবে, সব কাজই শিখে যাবে, তখন তো আর আমার প্রয়োজন পড়বে না। একটুখানি আমি করে দিতে চাই, আমারই দোষে আর কি ওর অনেক কিছু শেখা হয়নি। তবে হ্যাঁ, শিখেই ফেলবে, কি এমন হাতি ঘোড়া ব্যাপার আছে বলো। তবে হ্যাঁ, আমি কিন্তু শেখাতে পারিনি, এখানেও কিন্তু ওর বাবার হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে। ওর বাবা এই মুহূর্তে বাড়িতে নেই, ওর বাবা এসে আর কি ওকে নিয়ে বসবে এবং তারপরে কিন্তু জুতোর ফিতে বাঁধা শিখেও যাবে। তো চলো, আমি এবার ওকে দেখিয়ে দিয়ে এসেছি, ও চেষ্টা করছে, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের আমার মতো, আমার ছেলের মতো বয়সী তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা সবাই কি জুতোর ফিতে বাঁধতে পারে? আমাকে একটুখানি বলো তো। যদিও আমার ছোটোবেলা মনে নেই জানো তো, যে আমাকে কেউ জুতোর ফিতে বাঁধা হাতে ধরে শিখিয়েছে বা কবে শিখেছি এই প্রসঙ্গে আমার কিছুই মনে নেই। তবে হ্যাঁ, আমাদের দুদিকে দুটো ঝুঁটি বেঁধে মাথায় ফুল বাঁধতে হতো ফিতে দিয়ে, সেটা না ভালো বাঁধতে পারতাম না, সেটা আমি আমার ছোটো কাকিমার কাছ থেকে শিখেছিলাম, সেটা আমার মনে আছে। তবে হ্যাঁ, জুতোর ফিতে বাঁধাটা আমি কিছুতেই মনে করতে পারছি না কবে শিখেছি, কার কাছ থেকে শিখেছি। তো যাই হোক, এখানে রান্নাঘরে চলে এসেছি, আজকে একটুখানি পনির রান্না করব, পনির বাটার মশলা। তার আগে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিছু বানাতে হবে, কিন্তু সেটা পরে হবে। এই বাটার মশলা বানানোর সবচেয়ে বড় ঝামেলাটা কি বলো তো, এই যে মশলাটা রেডি করে নিতে হবে এবং সেটা আবার ঠান্ডা করতে হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক, শীতকালে এই রান্নাগুলো করতে খুব একটা অসুবিধা নেই, ঠান্ডা করতে আবার কতই সময় লাগবে। আসলে ঠান্ডা না করলে মিক্সিতে দেওয়া যাবে না, এই মশলাটা রেডি করে মিক্সিতে দেওয়া হবে, তারপর সেটা ছাঁকা হবে, মানে ওই আর কি একটা স্মুথ পেস্ট তৈরি হবে, যাতে আর কি খুব স্মুথ হয় গ্রেভিটা, সেই কারণে। তো ব্যাস এইটুকুই আর কি ঝামেলা, তারপরে তো রান্নাটা করা ভীষণ ইজি। আর আজকে আর পনির তৈরি করিনি ঘরে, পনির জানো তো কিনেই নিয়ে এসেছি, কারণ ওই আর কি ইচ্ছা করেনি। তো যাই হোক, চলো এখানে এখন মশলাপাতি রেডি করে নিই। কী আর দিলাম, এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, একটুখানি কাজু বাদাম আর টমেটো, আর গোটা জিরে, গোটা ধনে, হলুদ, নুন সব কিছু আমি এখানেই দিয়ে দিই পেস্ট করার আগেই আর কি। আর এখানে না একটুখানি গরম মশলা দিতে হতো, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, যেটা আমি দিতে একদম ভুলে গেছি। তো ওই আর কি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর আমি না ভীষণ হালকাভাবে করি রান্নাটা, পুরো আমি বাটারেও করি না, যদিও বাটার মশলা নাম, কিন্তু রাত্রিবেলা খাওয়া হবে তো চেষ্টা করি তাই একটু হালকার উপরই করার, বা যে ফ্রেশ ক্রিমটা লাস্টে অ্যাড করা হয় সেটাও আমি চেষ্টা করি একটু কম দেওয়ার, মানে যতটা সম্ভব কম রিচ হয় সেটাই চেষ্টা করি আর কি। যাই হোক, এখানে দেখো মশলাটা রেডি হয়ে গেল। মশলাটা রেডি করে এবার আমি সন্ধেবেলা খাওয়ার জন্য বানাবো ধনেপাতার পাকোড়া। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমাদের মধ্যে একজন না আমাকে একদিন কমেন্ট করেছিলে যে তুমি টিস্যু পেপার দিয়ে যে মুড়ে রাখো ধনেপাতা, সেটা কি ভিজে টিস্যু দিয়ে? অবশ্যই নয়, তার কারণ হচ্ছে টিস্যু পেপারটা দেওয়ার কারণই হচ্ছে যাতে ওই জল যে ভাবটা সেটা যাতে ওই টিস্যু পেপারটা শুষে নেয়, সেক্ষেত্রে ভিজে টিস্যু পেপার দিয়ে তো মুড়ে রাখার প্রশ্নই নেই। আর এখানে দেখো ধনেপাতাটা যেহেতু অনেকটা বেশি পরিমাণে ছিল, সেহেতু টিস্যু পেপার দিয়ে আমি র্যাপ করে রাখতে পারিনি। এরকম সময় অনেক সময় আমি খবরের কাগজ, নিউজ পেপার দিয়ে র্যাপ করে রাখি, নিউজ পেপার হাতের কাছে পাইনি, তাই আমি এরকম কাপড় দিয়ে র্যাপ করে রেখেছি, সেটাতেও কিন্তু খুবই ভালো থাকে। এই ধনেপাতাটা ওই দিন 4-5 হয়ে গেছে আমি এভাবে রেখেছি, কারণ ধনেপাতা না অনেক ছিল এবং তারপরেও আবার আনা হয়েছে, সেই কারণে এইভাবে রেখে দিয়েছিলাম, একদম একই রকম থাকে। তো শাক বলো, ধনেপাতা বলো, এই জাতীয় জিনিসগুলো ফ্রিজে কিন্তু কাপড় দিয়ে র্যাপ করে যদি এভাবে রাখা যায় তাহলেও খুব ভালো থাকে। তো টিস্যু পেপার দিয়ে রাখলেও তো ভালো থাকে, কিন্তু পরিমাণে বেশি বলে রাখিনি যেটা বললাম। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভিজে টিস্যু কিন্তু কখনোই নয়, ভিজে ভাবটা কাটানোর জন্যই টিস্যুটা দেওয়া হয় আসলে। তো যাই হোক, এখানে করে নিচ্ছি ধনেপাতার পাকোড়া, আর বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা কুচি দিয়েছি, নুন, ব্যাস আর কিছু দিইনি। মানে বেসন, চালের গুঁড়ো কোনোটারই টেস্ট সেরকম আসুক সেটা আমি চাইনি আর কি, অল্প অল্প করে দিয়েছি, মূল স্বাদটা যাতে ধনেপাতারই আসে সেটাই চেয়েছি। তো ওখানে গ্যাসটা কমিয়ে দিয়ে ধনেপাতার পাকোড়াগুলো ভাজতে দিয়েছি। আর এখানে দেখো ওই যে মশলাটা করে রেখেছিলাম বাটার মশলা বানানোর, সেটা এবার এরকমভাবে ছেঁকে নিচ্ছি। এই কাজটা যে আমার কী ঝামেলা লাগে কি বলবো তোমাদের, কিন্তু ওদিকে আমার ছেলে এই পনির বাটার মশলা খেতে কী যে ভালোবাসে সেটাও বা কী বলবো তোমাদের। তো যাই হোক, করতে তো হবেই সেই কারণে। তো চলো এখানে এই ধনেপাতার পাকোড়াগুলো কমপ্লিট করে নিই আগে, কারণ খেতে হবে। এই সময় যা গন্ধটা বেরোচ্ছে না, গোটা ঘরেই ধনেপাতার গন্ধে ভরে গেছে আর কি। আর এটা যে খেতে আমি কি ভালোবাসি, আসলে ধনেপাতা খেতে যারা ভালোবাসো তারা বুঝতে পারবে যে স্বাদটা ঠিক কীরকম হবে। যদিও জানো তো,
চপের দোকানে যে ধনেপাতাগুলো পাওয়া যায় না, ওই যে গোটা গোটা থাকে আর ওই বেসনে ডিপ করে সেটা ভাজে, ওগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে জানি না কেন আমার এইটা বেশি ভালো লাগে। আর এর সাথে একটুখানি বাঁধাকপি বলো, পেঁয়াজ কুচি বলো, সবই দেওয়া যায়। কিন্তু আজকের দিনে আমার ইচ্ছা করছিল শুধু ধনেপাতার ফ্লেভারটা নিতে, সেজন্য শুধু ধনেপাতা দিয়েই বানিয়েছি। আর যেহেতু একটু তেলটা কম দিয়েছি, মানে ডিপ ফ্রাই আমি করছি না, সেই কারণে না আমার একটু সময় লেগে গেছে বেশি, মানে ওই উল্টে পাল্টে গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হয়েছে। চলো, অবশেষে ভাজা কমপ্লিট হয়েছে। আর জানো তো আজকে অনির্বাণ এই সময়টাতে আর কি বাড়িতে নেই, তো ওকে পরে ভেজে দেবো আসলে। এখন আমি আর টুবলু খাবো। তো চলো, ধনেপাতার পাকোড়া একদম রেডি। আর ধনেপাতার চাটনিটা না, এই ট্যামারিন ডেট যে চাটনিটা, তোমাদের এটা আগেও দেখিয়েছিলাম মাদারসেরই, তো এটা না ভীষণ ভালো খেতে। তোমরা যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতে পারো। মানে খেজুরের যে মিষ্টি ভাব সেটাও রয়েছে, আবার তেঁতুলের টক ভাব, মানে টক মিষ্টি, খুব ভালো লাগে এটা দিয়ে খেতে। তো ধনেপাতার পাকোড়াটা এটা দিয়ে যে কী ভালো লাগছিলো। এটা সাধারণত আমি সস দিয়েই খাই, কিন্তু আজকে ভাবলাম না, এটা দিয়ে খাই। তো দারুণ লাগছিলো খেতে, পকোড়াগুলো একদম মুচমুচে হয়েছিল। কিন্তু এই একটাই অসুবিধা, এই ধরনের জিনিস একা একা খেতে কি আর ভালো লাগে? কিন্তু আজকে খেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ওই ঘরে না টুবলু এখন টিভি দেখছে একটুখানি। ওর ওই আর কি অদ্বৈ শেষ রজনী এরকম ব্যাপার আর কি। মানে আর যেন ও কখনো টিভি দেখবেই না, এরকমভাবে টিভি দেখছে আজকে, জানো তো। যাকগে, কী আর বলবো, কালকে থেকে স্কুল শুরু হবে, আজকের দিনটা ছাড় দিতেই হচ্ছে। তো টিভি দেখতে দেখতে পকোড়া না খেলে পকোড়ার স্বাদই নাকি পাওয়া যাবে না। তো ঠিক আছে, ও টিভি দেখতে দেখতে খেলো, আমি একটুখানি তোমাদের দেখাতে দেখাতে খেলাম, আর কি করা যাবে। চলো এবার, তারপর অনির্বাণ চলে এসেছিলো, ওকে পকোড়া ভেজে দিয়েছি, চা খেয়েছি, প্রচুর সময় গল্পগুজব করে নষ্ট করে ফেলেছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাটা করতে হবে তো। রান্না করার পরেও তো রান্নাঘরে থাকবে কত কাজ, সেগুলোও তো করতে হবে। সমস্ত ছড়ানো ছিটানো রয়েছে, আর ছড়িয়ে ছিটিয়ে রেখে না বসে থেকেও যেন শান্তি নেই, তাই ঝটপট করে ফেলি। তবে হ্যাঁ, মূল যে কাজগুলো সেগুলো হয়েই গেছে। এদিকে দেখেছো তো, টুবলু কিন্তু আবারও চলে এসেছে, ওই দেখো বা হাতে নাড়াচাড়া চলছে, দেখতে পাচ্ছ তো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো রান্না করার সময় ও আসবে না, এটা হতেই পারে না। শত ব্যস্ততার মধ্যেও, মানে ও যখন পড়াশোনা জোর কদমে চলতে থাকে, তখনও কী রান্না করছে, কীভাবে করছি, সমস্ত রেসিপি জানে, জানো তো। সময় যখন আসবে, যখন করার প্রয়োজন পড়বে, আশা করি করে ফেলতে পারবে সবই। কারণ ওই আর কি সব কিছুই জেনে গেছে আমার সাথে থেকে থেকে। রান্নার ব্যাপারে ওর একটা আলাদা ইন্টারেস্টও আছে, যেটা আমারও কিন্তু বেশ ভালোই লাগে, তোমাদের সেটা আগেও বলেছি। তো যাই হোক, হয়ে গেল ঝটপট পনির বাটার মশলা। একটু ধনেপাতাও দিয়ে দিলাম, শীতকালে একটু ধনেপাতা না দিলে হয় বলো, তাই দিয়ে দিলাম। আর তার সাথে এই কাসুরি মেথির ফ্লেভারটা যে কী ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম অল্প করে ক্রিম দেবো, তাই দিয়েছি, অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি। তো চলো, গরম মশলা, যে গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম, সেটা এখানে পুষিয়ে দিলাম, মানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর দেখলে তো বাটার কত অল্প দিলাম, এদিকে নাম হচ্ছে বাটার মশলা। যাই হোক, কী আর করা যাবে, রাত্রিবেলা খাবো তো, তাই একটু অল্পের ওপরেই ছেড়ে দিলাম। আর এখানে ক্রিমটাও অল্প করে একটু দিয়ে দিলাম। আর এই সমস্ত কাজ, মানে এই সন্ধ্যে থেকে যা যা কর্মকাণ্ড আমার চললো, এই ধরো ধনেপাতার পাকোড়া ভাজা, চা করা, চা খাওয়া, তারপরে এই রান্নাটা করা, এই সমস্ত করতে গিয়ে রান্নাঘরের যে কী অবস্থা করে ফেলেছি আমি, সত্যি এরকম কেন হয় আমার সাথে বুঝি না। এক তো আমার প্রচুর বাসন বেরিয়ে যায় রান্নাবান্না করতে গেলে, আর কিরম যেন একটা ছড়িয়ে ছিটিয়ে যায়। আর যতক্ষণ না সেগুলো গোছাবো, ততক্ষণ আমার শান্তি নেই। এই যেমন এখন দেখো আমার রান্নাঘরের অবস্থাটা ঠিক কী, বেসিনটা উপচে পড়ছে বাসনে, মানে কি বলবো আর। যাই হোক, চলো ঝটপট এটা করে নিই, কারণ এই জিনিস বেশিক্ষণ আমি সহ্য করতে পারছি না। আর এই দিকে চলছে, তোমাদের বলছিলাম না আমি তো পারিনি, অনির্বাণ এসে আবার ধরেছে, ফাইনালি বাবার কাছ থেকেই শিখে নিতে পেরেছে। তো যাই হোক, জুতোর ফিতে বাঁধাটা আজকে শিখেছে, মানে ক্লাস 7-এর প্রথম দিন ওকে বলা হয়েছিল অবশ্যই যেন নিজের জুতোর ফিতে নিজে বেঁধে যেতে পারে। তো যাই হোক, আশা করা যায় সেটা পারবে, কারণ বেশ ভালো মতোই শিখে গেছে। তো চলো, আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না, ওইদিকে রান্নাঘরের কাজকর্ম করে ফেলতে হবে। আর এই সময়টাতে করে ফেলেছি সব কাজ, দেখতেই পাচ্ছ। রুটিটা ক্যাসারোলে রয়েছে, যেটা কিনে নিয়ে এসেছে। রান্নাটা তো রেডি হয়েই গেছে, গ্যাস মুছে নিয়েছি, আর ওইদিকে ওই যে বেসিন ভর্তি বাসন ছিল, সেগুলোও সমস্ত মেজে নিয়েছি। শুধু এখন খাওয়ার পরে ওই ক্যাসারোলটা আর ওই কড়াইটা মাজবো, ব্যাস, আর কিচ্ছু না। রান্নাঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে ফেলেছি আজকের দিনের মতো। কটা বাজে বলো তো? 9:20 বেজে গেছে। তো ওই আর কি 15
15-20 মিনিট এখন বসবো, 10:45-টার আগে আজকে কেউ আর খাবে না, কারণ ওই যে সন্ধ্যাবেলা পাকোড়া খাওয়া হয়েছে। তো চলো রান্নাঘরটা পরিষ্কার দেখে বাবা শান্তি হচ্ছে এখন। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।